সংস্কারের বিষয়ে সবাইকে একমত হয়ে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার ঐকমত্য কমিশনের আলোচনায় এই আহ্বান জানান তিনি। বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে মহোৎসব হবে এবং জাতির পুনর্জন্ম হবে। শেষটা সুন্দর করতে পারলে ঐকমত্য কমিশন সারা বিশ্বে নজির হয়ে থাকবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এসব ইস্যু নিয়েই কথা বলবো আজ। আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আপনার কাছে প্রথম প্রশ্ন রেখে শুরু করতে চাই যে সরকার বদলের তো 1 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, এরপরেও সংস্কারের বিষয়ে সবাইকে একমত করা পুরোপুরি সম্ভব তার হয়নি। তো নির্বাচনের আগে আর যেটুকু সময় বাকি আছে তাতে কি সম্ভব হবে বলে আশাবাদী হওয়ার মতো উপায় আছে, দেখতে পান? আপনাকে ধন্যবাদ ৭১ টিভিকে এবং সাইদুল হক ভাই এখানে আছেন। সাইদুল হক ভাই, দর্শক শ্রোতারা যারা, সবাইকে শুভেচ্ছা। আমি মনে করি যে হ্যাঁ, যথেষ্ট সময় না হলেও একটা সময় আছে যে সময়টাকে সহনীয় করে নিয়ে অনেক কিছু বাস্তবায়ন করা সম্ভব। কারণ একটি উদাহরণ মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন যে আলাদিনের দৈত্যকে সে কিন্তু হুকুমের অপেক্ষায় থাকে, তাকে বললেই হয় যে এটা করতে হবে। তো আমরা যদি সেই জিনিসটাকে অনুসরণ করি তাহলে আমার মনে হয় যে সময়টা পেরিয়ে গেছে, এই আলাপ আলোচনার মধ্য থেকে যতটুকু নির্যাস এসেছে, এই নির্যাসটুকু সামনে নিয়ে এগুলো পরে আর কোনো মতদ্বৈততা থাকে না। অন্তত ওই ফ্যাসিবাদ ফেরত আসার দরজাগুলো বন্ধ করার যে আলোচনাগুলো এসেছে, সে দরজাটা বন্ধ করার ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। যেটুকু আছে সেটা হচ্ছে যে আমরা বলেছি, বিএনপি বলেছে আইনি ভিত্তির উপরে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যেটা করা দরকার, বিএনপি তাতে কোনো আপত্তি করবে না। এনসিপি বলেছে যে তারা সংস্কার এবং এইসের পরে, আইনি ভিত্তির পরে তারপরে নির্বাচন চায়। আর জামায়াত ইসলামী বলেছে তারা লিখিত প্রস্তাব দিয়েছে। এখন লিখিত প্রস্তাবের মধ্যে কি আছে এটা না জানা পর্যন্ত তো তাদের মতিগতি সম্পর্কে বলা মুশকিল। তবে আমরা মনে করি যে সেই ভয়ঙ্কর ফ্যাসিবাদ যাতে ফিরে আসতে না পারে, সেই সকল দরজাগুলো বন্ধ করার জন্য যে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, সেই জায়গাটা যেন আমরা অটল থাকি। এতটুকুর উপরে ভিত্তি করে দাঁড়ালে আমার মনে হয় অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু কিংবা ইদানিংকালে বাংলা ভাষায় যে রস্যিকার দীর্ঘিকার সব একাকার হয়ে গেছে, এইভাবে ইচ্ছা করলে হওয়া যায়। এগুলো ছোট ছোট বিষয়, সুতরাং এগুলোর ব্যাপারে ইচ্ছা করলে ঐক্যমতে আসা যায়। প্রধান উপদেষ্টা যেমন বলেছেন নোক্তা দিয়ে, ওইরকম আমি বললাম যে বাংলায় কিছু বর্ণমালা আছে, যেমন অনুস্বার, বিসর্গ, খণ্ডত্ব, চন্দ্রবিন্দু, এগুলো কিন্তু পরিপূর্ণ অক্ষর না। কোথাও কোনো অক্ষরের সঙ্গে যুক্ত হলে তারপরে এগুলোর একটা শব্দার্থ হয়, তাছাড়া আলাদাভাবে হয় না অন্য বাংলা বর্ণের অন্য শব্দের মতো। সেদিক থেকে বিবেচনা করলে যার যার অবস্থান বুঝে আমার মনে হয় যতটুকু আঁকড়ে ধরা সম্ভব সেটা করলে পরেই এটা ঐক্যমতের ভিত্তিতে এটাকে প্রতিষ্ঠিত করা সম্ভব। যে বিষয়গুলো অন্তত সমঝোতা হয়েছে সেই বিষয়গুলো। জি, আপনার মতামত জানছিলাম। জনাব সাইফুল হকের কাছে এবারে জানতে চাইব যে ঐকমত্য কমিশনের কার্যক্রমের যে অগ্রগতি, তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করার সময় কি ইতিমধ্যে এসেছে কিনা? মানে স্বাভাবিকভাবেই তো সব রাজনৈতিক দল একদম সবগুলো বিষয়ে একমত হবে এমনটা নয়, তো তাদের মধ্যে সংলাপের যে সুযোগ, কমিশন কি সেটা সফলভাবে করতে পেরেছে বলা যায়? আপনাকে ধন্যবাদ। আছেন বিএনপির অন্যতম নেতা জনাব মোয়াজ্জেম হোসেন আলাল। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন, আপনাদেরকে আমি সালাম জানাই এবং শুভেচ্ছা। এটা আপনি উল্লেখ করছিলেন যে সমস্ত প্রশ্নে ঐকমত হওয়া যাবে, এরকম তো বাস্তবতা নেই বা এরকম চিন্তা না করা ভালো। এটাকে যদি ভিত্তি ধরি, সেই জায়গা থেকে আমি মনে করি গত 2-3 মাসের আমাদের যে এক্সারসাইজ, জাতীয় ঐকমত্য কমিশনের ভেতরে 30টা রাজনৈতিক দল যে আলাপ আলোচনা করেছেন, এটা ঐতিহাসিক, অসাধারণ এবং আমি বিশ্বাস করি যেটা অভূতপূর্ব একটা অগ্রগতি সম্পন্ন হয়েছে। যেটা আজকে প্রধান উপদেষ্টা বলছিলেন, অন্যরাও বলছিলেন যে তারা চিন্তা করতে পারেননি যে এত সৌভ্রাতৃত্ব নিয়ে, এত বন্ধুত্ব নিয়ে বাইরে যেটাই হোক না কেন, ভেতরে এরকম একটা আলোচনা, এরকম গুরুগম্ভীর আলোচনা, এরকম ভ্রাতৃত্বমূলক পরিবেশে আবার
অর্জনটাও কিন্তু অনেকখানি। আপনি যে সর্বশেষ তারা যে ৮২টা প্রশ্নে যেখানে সনদের ব্যাপারে তারা চূড়ান্ত করেছেন, ইতিমধ্যে আপনি জেনেছেন যে সনদের চূড়ান্ত যে ভার্সান এবং অঙ্গীকারনামা সহ দলগুলোর কাছে তারা এটা পাঠিয়েছেন। প্রত্যেক দল থেকে 2জন করে নেতা নেত্রীদের নাম দেবেন যারা স্বাক্ষর করবেন। কয়েকটা প্রশ্ন ছাড়া অধিকাংশ প্রশ্নে আমরা রাজনৈতিক দলগুলো আমরা কিন্তু একমত হয়েছে। এই অর্জনটা কিন্তু যেটা বললাম এটা অভূতপূর্ব। আমাদের এই অঞ্চলে বা পৃথিবীর খুব কম জায়গাতেই এরকম একটা বোঝাপড়া করে এরকম একটা অগ্রগতির জায়গাটা এসছে। কোন প্রশ্নে বিশেষ করে রাষ্ট্র তার সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যাতে একটা ভারসাম্যমূলক, যাতে আমরা একটা পর্যায়ে গড়ে তুলতে পারি। কোন দল বা কোনো ব্যক্তি চাইলেই যাতে ক্ষমতাকে একটা কর্তৃত্ব পরায়ণ ভাবে ব্যবহার করতে না পারে, সেই জায়গাতে অগ্রগতির অসাধারণ। আমরা যেখানে এখন আলোচনাটা করছি, যেটা আপনি উল্লেখ করছিলেন, এই পর্যন্ত বড় কোনো, এটা তো চূড়ান্ত হয়ে আছে, স্বাক্ষরের অপেক্ষায়। এটা বাস্তবায়নটা কিভাবে হবে এটাই প্রধানত আলোচনার বিষয়। সেদিক থেকে দলগুলোর মধ্যে এখনো কিছু মতপার্থক্য আছে। কেউ কেউ মনে করছেন এটা গণভোটের মধ্যে যাওয়া দরকার, যেটা আমরা মনে করি এতগুলো প্রশ্নে ভিন্ন মত রেখে, নোট অফ ডিসেন্ট রেখে গণভোটে যাওয়ার প্রশ্নটাই অবান্তর। কেউ কেউ কোনো দল প্রস্তাব করছেন যে একটা সাংবিধানিক ভাবে একটা অধ্যাদেশ জারি করে, যেটা স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন, এরকম প্রস্তাবনা আছে। যেটা আমরা মনে করি যে সাংবিধানিক কোনো সংশোধনী, কোনো পরিবর্তন, রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করে, এটার এই প্রস্তাবটা খুবই ভয়ঙ্কর, খুবই বিপজ্জনক এবং খুবই একটা বিপজ্জনক উদাহরণ তৈরি হবে ভবিষ্যতের জন্য। ভবিষ্যতে কোনো একটা ঘটনার পট পরিবর্তনে চাইলেই রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে তিনি সংবিধানের কোনো বিধান জারি করতে পারবেন, যেটা আমরা মনে করি কেবলমাত্র মানুষের পপুলার ম্যান্ডেট নিয়ে, মানুষের ইলেক্টেড যে ম্যান্ডেট, পার্লামেন্ট জনপ্রতিনিধিরাই কেবল মাত্র তারা সংবিধান পরিবর্তন বলি, সংশোধন বলি, তারা এটা করতে পারে। এই প্রশ্নটা আমরা আলোচনাটা করছি। আজকে যেটা আলোচনা হয়েছে আমাদের দিককে আমরা বলবার চেষ্টা করেছি, আমরা এমন একটা আইনি কাঠামো দেখতে চাই আর যেটা ভবিষ্যতে যদি বাস্তবায়নের ব্যাপারে, বিশেষ করে বাস্তবায়নের ব্যাপারে, যেটা নিয়ে উচ্চ আদালত কোনো প্রশ্ন তুলবে না, অথবা নাগরিকরা কোনো রিট তারা যদি করতে যান, যেটা খারিজ হয়ে যাবে না। তার মানে তো আমরা সেদিক থেকে বলেছি সংবিধানের 106 ধারা, যেই ধারাতে অবলম্বন করে আমরা অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি আপিল বিভাগের একটা মতামত চেয়েছিলেন। তাদের মতামতের ভিত্তিতে পরবর্তীকালে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা মনে করি দলগুলোর আজকে যে মতৈক্য, সেই ভিত্তিতে প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের মতামত চাইতে পারেন এবং তারা আশা করি একটা ভালো পরামর্শ তারা হয়তো আমাদেরকে দেবেন, যে ব্যাপারে আমরা সবাই মোটামুটি ঐক্যমতের জায়গাটা আসতে পারবো। এটা হলে আমি মনে করি তাহলে আর কোনো বাধা থাকে না। আর যদি আমি এখন আশা করি আলাপ আলোচনা, আমার 2 দিন সময় নেওয়া হয়েছে, আগামী বুধবারে 11:30 আবার মিটিং আছে। আমি আশা করি আলাপ আলোচনা করে আমরা এগোতে পারবো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত। আজকে তারা ফেব্রুয়ারি ব্যাপারে বারবার করে তারা আজকে জাতিকে তারা আশ্বস্ত করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং কোনো বাধাকেই তারা সেখানে যা আসুক না সবটা মোকাবেলা করে এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আসবো আপনার কাছে আবারও। অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছ থেকে আবার একটু ঘুরে আসতে চাই। জনাব সাইফুল হক জুলাই সনদের প্রসঙ্গ তুলেছেন। সংস্কার কিংবা নির্বাচনের আলোচনায় ঘুরে ফিরেই জুলাই সনদ প্রসঙ্গ আসছে। এই মুহূর্তে এ নিয়ে বিএনপির বক্তব্য কি? এই মুহূর্তে বিএনপির যেটা বক্তব্য, সেটা তো আমাদের প্রতিনিধি ওখানে বলে এসেছেন যে বিশেষজ্ঞদের অভিমত নিয়ে আইনি ভিত্তির মাধ্যমে যেটাই করা হোক বিএনপি সেটা সমর্থন জানাবে, বিএনপি সেটা সম্মতি জ্ঞাপন করবে। এখন বিষয়টা দাঁড়িয়েছে যে একটা জিনিস যদি আপনি অতীত পর্যবেক্ষণ করেন, সেখান থেকে বিএনপির উপরে পুরোপুরি আস্থা রাখতে পারেন। কারণ বিএনপি কিন্তু একদলীয় বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই দেশে। বিএনপির গঠনতন্ত্রে রাষ্ট্রপতি পদ্ধতির শাসিত সরকার ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বৃহত্তর গণতান্ত্রিক স্বার্থে সেখান থেকে বিএনপি আবার সংসদীয় পদ্ধতি সরকারে ফেরত এসেছে। এই বিএনপি প্রথম গণমাধ্যমের যে অবরুদ্ধ অবস্থাটা ছিল 1972 থেকে 75 পর্যন্ত, সে অবস্থা থেকে গণমাধ্যমকে মুক্তি দিয়েছে। বিশেষ ক্ষমতা আইনের সবচেয়ে গণবিরোধী ধারাগুলো বাতিল করেছে। দুর্ভিক্ষের কবলিত যাতে দেশ আর না হয় 1974-এর মতো,
সেজন্য কিন্তু আবার নতুন করে বাংলাদেশের অর্থনীতি এবং বাংলাদেশের কৃষি সহ অন্যান্য ব্যবস্থার একটা পুনর্মূল্যায়ন করে একটা স্থাপনা তৈরি করেছিল। সেই বিএনপি এইসব অন্য কোনো ব্যাপারে এখন আবার নতুন করে ঝামেলা তৈরি করবে, এটা চিন্তা না করে বরং অতীতের ইতিহাস বলে দেয় যে বিএনপি মুক্তভাবে উদারভাবে আরো উন্মুক্ত করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তটাকে আরো বেশি করে সুন্দর করে সাজিয়ে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জনগণ যেখানে সার্বভৌম ক্ষমতার মালিক, সেই জনগণের কাছেই যাতে সার্বভৌম ক্ষমতাটা ফেরত যায়, গণতান্ত্রিক বন্দোবস্তটা তারা স্বাধীনভাবে করতে পারে, সেই মর্মে বিএনপি এগুচ্ছে। লক্ষ্য সেটা। যেহেতু 2-3 দিন সময় মাত্র আছে, আমার এই কথার প্রমাণ আপনারা বিএনপির কাজের মধ্য দিয়ে পাবেন। জি, সাইফুল হক, আপনি বেশ কিছু প্রসঙ্গে কথা বলছিলেন এবং এই যে একটা বিশেষ পরিস্থিতিতে বিশেষ কারণে ক্ষমতায় বসা অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান সংবিধানে নির্বাচন সংক্রান্ত যেসব নির্দেশনা, এগুলো নিয়ে যদি একটু পর্যবেক্ষণ করতে হয়, সেখানেও কিন্তু আবার জুলাই সনদ প্রসঙ্গ চলে আসে। আপনি যেটি বলছিলেন যে জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সেটা এখন আলোচনার অপেক্ষায় রয়েছে। এ নিয়ে যদি আপনার দলের মন্তব্য শুনি। জি জি জি, আপনাকে ধন্যবাদ। এবং যারা দেখছেন, আমরা ওয়ার্কার্স পার্টি থেকে আমরা যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো দীর্ঘ আলাপ আলোচনা করে, ধরুন আমরা যারা যুগপৎ আন্দোলনে ছিলাম, ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ এবং প্রধান বিরোধী দল বিএনপি সহ রাজপথের যুগপথের সকল শরীরটা মিলে আমরা কিন্তু আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমরা 31 দফা দিয়েছিলাম। তার মানে এটা কিন্তু এই উত্থানেরও আরো প্রায় 1.5 বছর আগের কথা। তার মানে এটা আমাদের একটা প্রায়র কমিটমেন্ট মানুষের কাছে। তারপরে ধরুন অভ্যুত্থানের পরে যখন আমরা আলাপ আলোচনা করে যখন আমরা একটা সনদে আমরা ঐক্যমত হয়েছি, কিছু প্রশ্নে নোট অফ ডিসেন্ট সহ, যখন আমরা এটাতে স্বাক্ষর করব এই জুলাই সনদে এবং অঙ্গীকার নামা, আমি মনে করি এটাই যথেষ্ট বিবেচিত হওয়া উচিত। কারণ এটা তো দলগুলো হঠাৎ করে বলছে না, এবং এ ধরনের সংস্কার না করলে বাস্তবে কিন্তু ভবিষ্যতে রাষ্ট্র, রাজনীতি, সরকার, সংবিধান কিন্তু গণতান্ত্রিক পথে হাঁটতে পারবে না। সুতরাং তারপরও যখন কথাটা এসছে যে বাস্তবায়নের ব্যাপারে আমরা কোনো গ্যারান্টি, কোনো ক্লজ যুক্ত করা যায় কিনা, আমি খুব পরিষ্কার করে বলতে চাই, রাজনৈতিক দলগুলোকে কোনো দড়ি দিয়ে, কোনো শেকল দিয়ে, কোনো বারবার করে আপনি বলতে পারেন কোনোভাবে কিন্তু যদি বেঁধে ফেলতে চান, এই তৎপরতা খুব বুদ্ধিমানের কোনো তৎপরতা না। তারপরও যেহেতু অনেকগুলো দল বলছেন সনদের ব্যাপারে আমরা একটা আইনি সুরক্ষা বিবেচনা করতে পারি কিনা, আইনি সুরক্ষা প্রদান করতে পারে কেবলমাত্র পার্লামেন্ট, জনগণের নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত জনপ্রতিনিধিরা। কারণ দুনিয়াব্যাপী আমাদের এখানেও সংবিধান পরিবর্তন, সংশোধনের বৈধ একমাত্র অধিকার হচ্ছে জাতীয় সংসদের, যারা পপুলারলি ইলেক্টেড হবে। তারপরও যেহেতু অনেকগুলো দল তারা বিবেচনা করছেন, আমরা একটা আইনি সুরক্ষার কথা বিবেচনা করতে পারি কিনা, আমরা সেখানেও একমত হয়েছি। ঠিক আছে, আমরা উচ্চ আদালতের আপিল বিভাগের আমরা একটা মতামত আমরা চাইতে পারি, তারাও যদি একটা মতামত দেন, যে মতামত নিয়ে আবার বলতে পারেন যে কোনো আইনি জটিলতার প্রশ্ন উঠবে না, অথবা যেটা পরবর্তীকালে বাতিল হয়ে যাবে না। আরেকটা কথা আমি যুক্ত করতে চাই, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যদি ধরেন কেউ যদি ধরেন এই ধরনের বাস্তবায়নের প্রক্রিয়া পদ্ধতিকে তারা যদি নির্বাচনের শর্ত হিসেবে যদি কেউ হাজির করবার চেষ্টা করেন, সেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হবে। কারণ এটা কিন্তু ঐক্যমত কমিশনের এখতিয়ারটা, এটা কিন্তু বাস্তবায়নটা এখতিয়ার কমিশনের এখতিয়ারের বাইরে। আমরা তাদেরকে বরঞ্চ আলাপ আলোচনা করেছি, আপনারা মতামত নিয়ে দেখতে পারেন যে আমরা আলোচনা করে কোনো পদ্ধতি বের করতে পারি কিনা। পদ্ধতি একটাই, আপনাকে নির্বাচনে যেতে হবে, মানুষের ম্যান্ডেট নিতে হবে, সমর্থন পেতে হবে, পার্লামেন্টে যেতে হবে। যেহেতু আমরা আগে স্বাক্ষর করে এসেছি শব্দ অধিকার নয়, সুতরাং রাজনৈতিক নৈতিক দিক থেকে দলগুলো বাধ্য পরবর্তীকালে এটাকে সংবিধানে যুক্ত করার ব্যাপারে। তারপর আইনি সুরক্ষার কথা এসছে, আলাপ আলোচনা করে যদি উচ্চ আদালতের পরামর্শ নিয়ে যদি জিনিস করা যায়, সেটা নিশ্চয়ই ভালো। সে ব্যাপারে তো নিশ্চয়ই আমাদের দ্বিমত করবার কোনো কারণ থাকবে না। কিন্তু আমি ভয় পাচ্ছি কোনো কারণে যদি নির্বাচন যদি পিছিয়ে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে বাস্তবে আমরা কিন্তু ভয়াবহ বিপর্যয়ের মধ্যে আমরা কিন্তু দলগুলো বিপর্যয়ের মধ্যে পড়বে, আমাদের গণতান্ত্রিক ভবিষ্যৎটা বিপর্যয়ের মধ্যে পড়বার
ঝুঁকি আছে। এই ভয়ের জায়গাটি নিয়েই আমি একটু জানতে চাই সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের কাছে, যে নির্বাচন নিয়ে ভয়ের জায়গা এখনো রয়ে গেছে কিনা, আশঙ্কার জায়গা এখনো দেখেন কিনা? না, দেখেন, এটা হলো দৃষ্টিভঙ্গির ব্যাপার। কেউ কেউ যদি অনেক সময় বলেন যে শূন্য গ্লাস পূর্ণ গ্লাস, অর্ধ গ্লাসে পানি আছে, আবার অর্ধ গ্লাস শূন্য আছে, দেখার বিষয়। আরেকটা জিনিস হলো যে মূল যে প্রতিপাদ্যটা এসেছে এই দীর্ঘদিনের আলাপ আলোচনার মধ্য থেকে এক জায়গায় বসে সকল ভিন্ন আদর্শের, ভিন্ন নীতি নৈতিকতার রাজনৈতিক দলগুলো, সেখানে তিনটি জিনিস মূলত গুরুত্ব পেয়েছে মোটা দাগে: সংস্কার, বিচার এবং নির্বাচন। এই তো সংস্কারের পায়োনিয়ার তো আমরা যারা একত্রে যুগপৎ আন্দোলন করেছি, 31 দফার কথা সাইফুল ভাই বলেছেন, সেই সংস্কারের পায়োনিয়ার যেহেতু আমরা, সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, এখনো হচ্ছে, আমরা নির্দ্বিধায় সেগুলো মেনে নিচ্ছি। যেটা আমাদের পক্ষে মানা সম্ভব, যেটা মানা সম্ভব না সেটা আমরা নোট অফ ডিসেন্ট দিচ্ছি। আমরা বলছি না যে না, হতে পারবে না, হতে দেব না, এরকম কথা অনেকে বলছেন। তো এই গেল সংস্কারের পর্ব। এরপর আসেন বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে। সেনাবাহিনীর কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিচার করা যাবে কিনা সে প্রসঙ্গও কিন্তু সেটেল রয়ে গেছে, যে না, করা যাবে। বিচারের দৃশ্যমান অগ্রগতি কিন্তু দেখা যাচ্ছে, জাতি দেখতে পাচ্ছে। এরপরে বাকি থাকলো শুধু নির্বাচন। এই নির্বাচনটা হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদেরকে দায়বদ্ধ করে রাখা, যাতে ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক বন্দোবস্তের জন্য আমাদের ঘন ঘন বসতে না হয়, কিছুদিন পর পর বসতে না হয়। তো সেই জায়গাটা তো নির্বাচিত প্রতিনিধিরা হচ্ছে একমাত্র সমাধানের চূড়ান্ত গন্তব্যস্থল। সুতরাং নির্বাচনটাই শুধু বাকি আছে, বাকি জিনিসগুলো দৃশ্যমান হয়েছে। এখন ওই দিকটা সবাই এবং চলমান প্রক্রিয়া, যেমনটি আপনারা আসলে বারবারই বলছেন বিভিন্ন বিষয়ে যখন আলোচনা উঠছে। অনেক ধন্যবাদ। বেশ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনা হচ্ছিল আপনাদের সাথে, এবং যেমনটি বলছিলেন যে খুব শীঘ্রই আবারও বৈঠক রয়েছে, নিশ্চয়ই সেখানে আরও অগ্রগতির সম্ভাবনা তো থাকছেই। ধন্যবাদ আজকে ৭১-এ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন। এই ছিল আজকের সংবাদযোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় এবং তার বিশ্লেষণ নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।